আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের সমসাময়িক কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের দেশে যে অন্তর্বর্তী সরকার এখন দায়িত্ব পালন করছে, অন্তর্বর্তী সরকারে এখন আমাদের ২ তরুণ যেই প্রতিনিধি আছে এবং এর আগে আসলে এত বড় একটি বিপ্লব ঘটে গেল। আমরা এখনও সেই ক্ষত এখনও আমাদের দেশের মানুষের কাছ থেকে, মন থেকে, স্মৃতি থেকে মানে যায়নি বা যাবেও না। এটা যাওয়ার মতোও না, কারণ এটা নতুন এক ইতিহাস, নতুন এক অধ্যায় আমাদের ইতিহাসের। আ যেই অর্জন আমাদের, সেই অর্জন আসলে অ্যা মানে অনেক লম্বা একটা সময় আমরা পার করে এসেছি এবং খুব কঠিন একটা সময় আমরা পার করে এসেছি। বর্তমানে আসলে যারা দায়িত্বে আছেন তাদের নানান বিষয় নিয়ে আসলে বর্তমান পরিস্থিতি কি যাচ্ছে সেগুলো নিয়ে মূলত একটু কথা বলবো। সেই বিষয়গুলোর মধ্যে আছে, দেখেন আমাদের দেশে বর্তমান যে অবস্থা, প্রতিটা খাতের অবস্থা এতটাই জরাজীর্ণ, এতটাই ক্যান্সার আক্রান্ত যে এই দুর্নীতির থেকে বললেই একদিনে বা ২ দিনে বের হওয়া আসলে আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা আমিও জানি, আপনিও জানেন এবং সবাই জানি আমরা। এবং আমাদের দেশে আসলে যেই পরিমাণ খারাপ অবস্থা রেখে এই ১৭ বছরের যে মানে শাসক যিনি ছিলেন তিনি বিদায় হয়েছেন বা তিনি পালিয়েছেন। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে আমরা যারা মানে খুব অল্প সময়েই অধৈর্য হয়ে সমালোচনা করে ফেলছি যে এর জন্যই কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? এর জন্যই কি আমরা এত কিছু মানে করেছি বা এত কিছু হয়েছে? মানে এটাই কি আমরা চেয়েছিলাম? এত অল্প সময়ে, এত অল্প সময়ে বললেই কি সবকিছু ঠিক হয়ে যাবে, ঝকঝকে তকতকে হয়ে যাবে? যেখানে আপনার প্রতিটা খাত দুর্নীতিতে আঁকড়া হয়ে গেছে, যেখানে দুর্নীতিতে মানে এতটাই ডুবে আছে, সেই জায়গা থেকে আসলে কি করে এতটা মানে সফেদ করে ফেলা সম্ভব সবকিছু? রাত-দিন এটা তো আসলে মানে কাল্পনিক কোনো রূপকথার গল্প নয় যে হচ্ছে আপনি চাইলেই যে কোনো কিছু পরিবর্তন হয়ে যাবে। প্রতিটা খাত ধরে, ধরে পরিবর্তন করা আসলে এতটা সহজ না। কারণ আমরা জানি যে অন্তর্বর্তী সরকারে আসলে যারা দায়িত্ব নিয়েছেন তারা মানে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং আমি যদি মানে একটু ধরে, ধরে বলি যে দেখেন আমাদের যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন বর্তমানে, আমাদের আ আ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও আসলে যারা আছেন, এই উপদেষ্টা মহল নিয়ে আসলে অনেক সমালোচনা আছে। সবাই আসলে যোগ্য কি অযোগ্য আসলে কাজে পরিচয় হবে সেটা বোঝা যাবে। মাত্র তারা দায়িত্বে এসেছেন, খুব বেশি দিন হয় নাই। তাদের প্রত্যেকজনের আসলে কাজেই তারা কতটা যোগ্য বা তারা আসলে কোন ঘরানার এই জিনিসগুলা বের হয়ে আসবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের মানে যেই ধরনের সাধারণত বিপ্লব যেহেতু হয়েছে, বিপ্লবে তো প্রতিবিপ্লব থাকবে, এটা স্বাভাবিক, ইতিহাস তো এটাই বলে এবং এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা অল্প দিনের মধ্যে আসলে অনেক সুন্দর কিছু পাবো না। এইটা আমাদের মাথায় রেখেই কাজ করতে হবে। কারণ এত পরিমাণ বিশৃঙ্খল একটি দেশকে আসলে সুশৃঙ্খলতায় ফিরিয়ে আনতে যে সময় দরকার, সে সময়টুকু আমাদের এই দেশের মানুষকে যারা দায়িত্বে আছেন তাদেরকেও দিতে হবে এবং আমাদের মনে রাখতে হবে এবারের অর্জন কিন্তু তারুণ্যের অর্জন, তরুণদের অর্জন। এই তরুণদেরকে সময় দিতে হবে তাহলে, কারণ তারা এত অল্প বয়সে যে দায়িত্বগুলো তারা নিয়েছে, যে দায়িত্বগুলো তারা পালন করছে, তারা তো বুঝে ওঠার আগেই আসলে তাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এগুলো তারা যে চেষ্টা করছে তাদেরকে সেই সময়টুকু তো দিতে হবে ভালো করার, তাই না? এখন আমরা যদি দু একটা ভুলকে কেন্দ্র করে তাদেরকে মানে আমরা এই ধরনের প্রশ্নের সম্মুখীন করি যে হচ্ছে কেন এটা করা হচ্ছে না বা কেন এটার জন্যই কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম, তাহলে আসলে তাহলে তাদের উদ্দেশ্যে বলতে হয় যে আপনারা ১৭ বছর কি করেছেন? আপনারা ১৭ বছর যেই জিনিসগুলোকে পরিবর্তন করতে পারেন নাই, তারা আপনারা ১৭ দিনে চাচ্ছেন এই জিনিসগুলো পরিবর্তন হয়ে যাবে। এটা তো এত সহজ না, তাই না? তাহলে আপনাদের আসলে বোধহয় নিজেদেরকে সংশোধন করা অনেক বেশি জরুরি এবং আপনাদের নিজেদের মধ্যেও আসলে হয়তো নিশ্চয়ই সমস্যা আছে। না হলে হচ্ছে আপনারা কেন এখন এত অধৈর্য হচ্ছেন? আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমাদের, আমি যদি একটু ধরে বলি যে দেখেন এই যে আমি যখন এই ভিডিওটা করছি এই মুহূর্তে আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা হচ্ছে, মানে যেই ইস্যুগুলার বলে না ট্রেন্ডে আছে খুব, স্বাস্থ্য খাতটা যারা আহত হয়ে খুব খারাপ অবস্থায় আসলে বিভিন্ন হাসপাতালে, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে খুব মানবেতর জীবনযাপন করছেন বলা যায়, যে চিকিৎসাধীন আছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে,
হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না, অর্থের অভাব হচ্ছে, এবং যেই কমিটি গঠন করা হয়েছে সরকারিভাবে সে কমিটি এখন পর্যন্ত হয়তো বা তাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, বা হচ্ছে এখনও আসলে লিস্টের বাইরে কারা মানে এই আন্দোলনে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কারা আসলে আহত হয়েছেন এখনও ওই লিস্টের বাইরে আছে। কারণ যেই দ্রুত আসলে কাজ করা প্রয়োজন হয়তো নানান কারণে সেই কাজগুলো এখনও তারা করে উঠতে পারছেন না, যার কারণে মানে এই জিনিসটাও দীর্ঘায়িত হচ্ছে, এবং যারা আসলে আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের কষ্ট দিনকে দিন বাড়ছে। এবং এই জিনিসটা আসলে সহযোগিতা করার জন্য যারা দায়িত্বে আছে তারা যেরকম এগিয়ে আসছেন, এবং নানা ধরনের আমি বলবো যে বেসরকারি বিভিন্ন সংগঠনও এগিয়ে আসছে। আমি যতটুকু দেখেছি যে অনেক মানে স্বাস্থ্য মানে ডাক্তার তারাও বেশ ব্যক্তিগত উদ্যোগে বেশ কয়েকটি গ্রুপ গঠন করে করে বা কমিউনিটি গঠন করে করে তারাও বিভিন্নভাবে কাজ করার চেষ্টা করছেন, শনাক্ত করার চেষ্টা করছেন আসলে কতজন আহত হয়েছে বা কতজনের মানে এই তালিকাটা কত বড়, বা কে মানে কাদের আহত হওয়ার ধরনটা আসলে কেমন, ক্ষতিগ্রস্ত হওয়ার যে তাদের পরিমাণ, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এই যে তাদেরকে তালিকাভুক্ত করা বিভিন্নভাবে, এবং হচ্ছে মানে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করা। আমি একটু আগে দেখলাম যে যারা সমন্বয়ক আছেন, সমন্বয়ক বেশ কয়েকজন তারা বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, তারা বিভিন্ন হাসপাতালে যে আহতদের খোঁজখবর নিচ্ছেন, তালিকাভুক্ত করার চেষ্টা করছেন, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছেন। এরপরেও বাকি রয়ে যাচ্ছে মানুষের মানে হতাশা বেড়ে যাচ্ছে, যারা আসলে এগুলোর মধ্যে সম্পৃক্ত হয়ে মানে যারা আসলে এর মধ্যে সম্পৃক্ত হয়ে এখন পর্যন্ত কষ্ট পাচ্ছেন, তাদের পরিবারগুলো আসলেই হতাশার মধ্যে আছেন। আমরা আশা করি যে খুব দ্রুত এই সমস্যাটার সমাধান হবে, এবং যারা হচ্ছে আহত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছেন তারা নিশ্চয়ই ইনশাল্লাহ তারা সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করবেন, এমনটাই আমাদের প্রত্যাশা। এখন এর বাইরেও আসলে বেশ কিছু বিষয়, যেমন আজকের আজকের মানে বেশ কয়েকটি আমি যে ভিডিওটা করছি এই মুহূর্তে আসলে বেশ কিছু বিষয় নিয়ে কথা হচ্ছে, যেমন সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে কথা হচ্ছে, তাদের আশ্রয়ে 626 জন যে যারা ছিলেন এখানে মানে সামরিক, বেসামরিক এবং মানে সরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে ধরে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আসলে শেল্টারে ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া নিয়েও আসলে নানা ধরনের কথা হচ্ছে। এটা কি আসলে সরকারের কোন মানে সেটাকে উপদেষ্টা, প্রধান উপদেষ্টার জানেন কি না, তার মানে অনুমতি সাপেক্ষে এই কাজটি হয়েছে নাকি হচ্ছে অনুমতি সাপেক্ষে হয় নাই, এগুলো নিয়ে আসলে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, নানা ধরনের সমালোচনা হচ্ছে কতটা মানে এটা কতটা আইনসম্মত হয়েছে আসলে সেনাবাহিনীর জন্য, বা এটার পেছনে কোনো যুক্তি আছে কি না। এখন পর্যন্ত সেই যুক্তি তারা এখনও কোনো কিছু বলেনি। তো সব কিছুর বাইরে আরও নানান বিষয় নিয়ে আসলে কথা বলছি। এর মধ্যে প্রতিদিনই যে সাবেক মন্ত্রী পরিষদে যারা দায়িত্ব ছিলেন এরা নানানভাবে আসলে অ্যারেস্ট হচ্ছে নানান ইয়েতে, এবং এর বাইরেও আরও একটি বিষয় চোখে পড়েছে, গণমাধ্যম নিয়ে একটু বলি যে সময় টেলিভিশন বন্ধেরও একটা হাইকোর্ট থেকে একটা নোটিশ রিড করার যে একটি শুনতে পেলাম সেটি আছে। পাশাপাশি তারা মানে পাল্টা নানান ধরনের উত্তর প্রতি উত্তর দিচ্ছে, এগুলো নিয়ে আসলে এক ধরনের সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা চলছে। পাশাপাশি হচ্ছে আমি এই ভিডিওটি করছি এই দিনেই আসলে বেশ কয়েকটি আপডেটের ট্রেন্ডে আছে যে খবরাখবরগুলো, সেইগুলোর থেকে আমি বলছি যে আজকে বসুন্ধরা গ্রুপের যে কতগুলো চ্যানেল আছে, চ্যানেল নিউজ 24 আছে, কালের কণ্ঠ আছে, বাংলাদেশ প্রতিদিন, টি স্পোর্টস আছে, আমি ডেইলি সান আছে, বাংলাদেশ প্রতিদিন। তো এইসবের বাইরে আরও তাদের বেশ কিছু চ্যানেলও আছে, এগুলো ভাঙচুর হয়েছে বা বেশ তাদের অফিস টফিস এবং বেশ ভাঙচুরেরও আমি বেশ কিছু খবর জানতে পারলাম। তবে আমি এই বিষয়ে একটু যদি বলি যে আসলে কোনো কিছু ক্ষতিগ্রস্ত করা বা মারধর করা, কোনো চ্যানেল বন্ধ করে দেওয়া, কোনো চ্যানেল মানে যে কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, এগুলো আসলে কোনো ভালো সমাধান হয়তো বা না। কারণ
আমাদের মনে রাখতে হবে একটি প্রতিষ্ঠানের সঙ্গে, মানে প্রতিষ্ঠান তো আসলে জড় বস্তু, তাই না? একটা প্রতিষ্ঠানের তো আসলে কোনো দোষ নাই। প্রতিষ্ঠানটাকে আসলে যারা পরিচালনা করে, প্রতিষ্ঠানের দায়িত্বে বা মালিক পক্ষে যারা থাকে, তাদের সমস্যা থাকতে পারে। কিন্তু একটা প্রতিষ্ঠানে যদি আসলে 1000 কর্মী থাকে, তাহলে 1000 কর্মী খারাপ, 1000 কর্মী আসলে দোষী, বিষয়টি কিন্তু এরকম না। এই প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন, যারা হর্তাকর্তা আছেন, তাদেরকে শনাক্ত করে একদম মানে একদম দোষী কারা খুঁজে বের করে তাদের শাস্তিটা আপনারা দিতে, মানে যারা আসলে বিচারক হিসেবে এখন দায়িত্ব পালন করছেন, যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো বিষয়ের ক্ষেত্রে এই কাজটি করা উচিত। তার জন্য ওই 900 জনকে বা 990 জনকে, মানে আমি একটা কথা দেখাচ্ছি, শাস্তি দেওয়া এটা বোধহয় ঠিক না। কারণ একটি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন, তাদের পরিবার, তাদের পরিজন, তাদের প্রতিটি কর্মীর উপরে অনেক দায়িত্ব থাকে, অনেক কিছু থাকে। তো এই মানুষগুলো রুটি রুজি নির্ভর করে একটা চাকরির উপরে। হঠাৎ করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি বোধহয় উচিত না। এই জায়গাটা আমার মনে হয় যারা অথরিটি, মানে এখন যারা দায়িত্বে আছেন, তারা নিশ্চয়ই চিন্তা করবেন, নিশ্চয়ই বুঝে আসলে সিদ্ধান্তটি নেবেন, যেন কোনো প্রকার অন্যায় সিদ্ধান্তের উৎপত্তি না হয়। কারণ এই অন্যায় সিদ্ধান্তের কারণে যারা ভুগবেন, পরবর্তীতে আসলে আরও কিছু অন্যায়ের জন্ম হবে এটির জন্য। তো আমরা আসলে যেই আন্দোলন বা যে বিপ্লব বলবো, যে গণ অভ্যুত্থান বলেন, বা যেই অর্জন আসলে এই এই ছাত্রদের মাধ্যমে এসেছে, বা তরুণদের মাধ্যমে এসেছে, বা সাধারণ মানুষের মাধ্যমে এসেছে, সেই অন্যায়গুলো যেন আবার আমাদের মধ্যে ফিরে না আসে, সাধারণ মানুষের জীবনযাপনের, মানে জীবনযাপনে আসলে বাধা হয়ে যেন না দাঁড়ায়। কারণ দিন শেষে আমরা যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতির ধারধারি না, যারা কোনো লাভ খতিয়ান নাই আসলে আমাদের, যারা আসলে আসলে ওই অর্থে রাষ্ট্রীয় কোনো কিছুর সঙ্গে, মানে স্বার্থের কোনো ইয়ে নেই। দিন শেষে তারা শুধু শান্তিতে জীবনযাপন করতে চায় একটি দেশে। হ্যাঁ, তারা যেটা চায়, নিরাপদ জীবনযাপন চায়। তারা চায় হয়তো বা দ্রব্যমূল্যটা একটু হাতের নাগালে থাকুক, তারা যেন শান্তিমতো স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। সেই জায়গা থেকে আসলে আমরা যদি ওইভাবে চিন্তা করি যে নাগরিকদের সুযোগ সুবিধাগুলোকে, নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে যদি আমরা সুনিশ্চিত করতে চাই, তাহলে আমাদের আসলে ওইভাবেই চিন্তা করা উচিত সব কিছু। তো আশা করি যারা আসলে দায়িত্বে আছেন, তারা সুন্দর করে বিষয়গুলো ধীরে ধীরে সব কিছুতেই হাত দিবেন, এবং আমাদের যেই জরাজীর্ণ প্রত্যেকটি খাত, সেই খাতকে তারা ধরে ধরে ঠিক করবেন। যারা আসলে এই অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেককে ধরে ধরে আসলে সুবিচার তারা করবেন, এমনটি আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা যেন তেরিয়া হয়ে না যাই তাদের প্রতি, যে এখনও কেন হচ্ছে না, এখনও কেন করছে না, এতটা অধৈর্য হওয়া বোধহয় আমাদের উচিত না। এটা করা আমাদের উচিত না, বরং যারা এই কাজগুলোতে এখন দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত নানানভাবে, যেভাবে পারি প্রত্যেকের জায়গা থেকে আমাদের সহযোগিতা করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন।